আকাশটা পুরো কালো হয়ে গেছে। মনে হয় আজ আর বৃষ্টি থামবে না। যাই, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে। হায় ভগবান, এত জোরে জোরে বৃষ্টি পড়ছে। মানুষটা সেই কোন সকালে একটু খই আর কলা খেয়ে বেরিয়েছে, কখন ফিরবে কে জানে। বৃষ্টি তো থামার নামই করছে না। এই বৃষ্টিতে শরীরটা বড্ড খারাপ লাগছে আমার, মনে হয় জ্বর জ্বর আসছে। হায় হায়, বৃষ্টিতে মনে হয় সমস্ত চাষের ফসল নষ্টই হয়ে যাবে। কত কষ্ট করে নদী পার করে চাষের সমস্ত বীজ এনেছিলাম, সমস্ত নষ্ট হয়ে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? বলি একটু জল নিয়ে এসো তো, বড্ড জল তেষ্টা পেয়েছে। সেই কোন সকালে বেরিয়েছি, কই গো, সাড়া নেই কেন? হো গো, শুনছো? শরীরটা বড্ড খারাপ, প্রচণ্ড জ্বর এসেছে, অসহ্য মাথা যন্ত্রণা করছে। তুমি একটু ওষুধ নিয়ে আসবে গো, আমি দাঁড়াতে পারছি না। কি বলছো গিন্নি? এর মধ্যে তোমার আবার জ্বর এলো? আমি এখন কোথায় টাকা পাবো? জমিদার বাবুর কাছে টাকা ধার চাইবো কি করে? ১,৫০০ টাকা তো শোধ করতে পারিনি, কোন মুখে চাইবো? ওনারা তো অনেক বড় লোক মানুষ, ওনাদের কি আর টাকার অভাব আছে গো? আমাদের মতো গরিব মানুষদের দিন আনা দিন খাওয়া, কি করা যাবে বলো? শরীরটা যে বড্ড খারাপ, না হলে বলতাম না। তুমি একটু যাও জমিদার বাবুর কাছে টাকা ধার করে একটু ওষুধ নিয়ে এসো ডাক্তারের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আর বাইরে এভাবে দাঁড়িয়ে থেকো না, জ্বরটা আরো বাড়তে পারে। ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আমি বরং জমিদার বাবুর কাছে যাই। কি যে করি আমি এখন? জমিদার বাবুর টাকা শোধ করব কি করে? তার মধ্যে টাকা ধার চাইতে যাচ্ছি, কে জানে আজ কপালে কি আছে। বলি কর্তামশাই, একটু জরুরি দরকারে আসতে হলো। কানাই এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। কি বলবো বলুন তো? আচ্ছা আচ্ছা, কানাই এসেছে, মনে হয় পাওনা গন্ডা মেটাতে এসেছে। যাও যাও, আর দেরি না করে এখনই পাঠিয়ে দাও। ১,৫০০ টাকা ওর কাছে আমি পাবো। কর্তামশাই, বড় বিপদে পড়ে আসতে হলো। গিন্নির শরীরটা বড্ড খারাপ কর্তামশাই, বড্ড জ্বর এসেছে, ওষুধ খেতে হবে, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। ডাক্তার না দেখালে গিন্নির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। একটু যদি টাকা ধার দিতেন। কি 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 বললি? টাকা ধার? আগে ১,৫০০ টাকা শোধ করবি, তারপর টাকা ধারের কথা মুখ দিয়ে আনবি। বলি লজ্জা করে না টাকা ধার চাইতে? দিন না কর্তামশাই, বড্ড দরকার টাকাটার। আমি কথা দিচ্ছি, আমি যেভাবেই হোক আপনার টাকা ২-৩ মাসের মধ্যে শোধ করেই দেব। গিন্নি ছাড়া যে আমার আর কেউ নেই কর্তামশাই, শরীরটা ভালো নেই গিন্নির। কয়েকটা টাকা একটু ধার দিন না। যা যা, ওসব টাকা পয়সা হবে না। তোদের মতো গরিব মানুষরা আমাদের কোনোদিনই উপকারে আসবে না। যত তাড়াতাড়ি পারিস আমার এই ১,৫০০ টাকা শোধ করে দিস। হ্যাঁ গো, বলি কার সাথে এত রাতে কথা বলছিলে? কে এসেছিল দেখা করতে? কে আবার আসবে? আমাদের গ্রামের কানাই টাকা ধার চাইতে এসেছিল। বলে কিনা বইয়ের নাকি প্রচন্ড জ্বর। ওসব বাহানা, বুঝলে গিন্নি, বাহানা। সমস্ত টাকা আদায় করার একটা মিথ্যা ছুতো। আমি তো পরিষ্কার না করে দিয়েছি, ওসব টাকা পয়সা হবে না, তাতে যা হবে হবে। আচ্ছা আচ্ছা, ভালোই করেছো। আর ওই কানাইয়ের বউ রত্না মাঝে মাঝে এদিক দিয়ে গেলে দেখা করতে আসে, আমি কি বুঝি না নাকি? ওসব হচ্ছে তেল মেরে চলার একটা উপায়, যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় তার জন্য। আমি তো কিছুই দিই না। কি যে হবে গিন্নি, বড্ড অসহায় লাগছে। তোমার জন্য একটু ওষুধও কিনে দেব, সে পয়সাটুকু আমার নেই। কি যে করব, ঘরে যে আনাজপাতিও নেই, খাবই বা কি? কিছুই যে ভালো লাগছে না। ভগবান এমন দুর্দিন কেন যে দিয়েছে ভগবানই জানে। ওগো, চিন্তা করো না, সব সময়ে সব হবে।
আমার জ্বর ঠিক কমে যাবে। ভগবানের ওপরে ভরসা রাখো। ওষুধ যদি না পাই তো না পাওয়া যাবে, কি আর করব। আমি তো ভগবানের হাতেই সব ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। আমার যে মাথায় মাথায় আরো চিন্তা গিন্নি। জমিতে যা ফসল লাগিয়েছিলাম সব তো এই বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। নৌকা করে ওই পারে গেছিলাম ফসলের বীজ আনতে, সেগুলো আস্তে আস্তে বৃষ্টিতে সমস্ত নষ্ট হয়ে গেল। এবারে যে কি খাবো আমি, আর কিভাবেই বা জমিদারের টাকা শোধ করব, কিছুই মাথায় আসছে না। চিন্তা করো না, আমি গরিব ঘরের মেয়ে, ছোট থেকেই অভাব দেখে বড় হয়েছি। আমার বাবা সব সময় একটা কথা বলতেন, অভাব দুঃখ যাই আসুক না কেন জীবনে, কখনো ভেঙে পড়লে চলবে না। কানাই দাদা, ও কানাই দাদা, উঠোনে বসে কি করছো? শুনেছি এই বৃষ্টি নাকি এক সপ্তাহের আগে থামবে না। আমাদের গ্রামের ওই গণৎকার নিমাই পণ্ডিত, উনি সেসবই বলছেন, এক সপ্তাহের আগে বৃষ্টি থামবে না। সমস্ত মাঠ জলে ডুবে গেছে, চাষবাসের অবস্থা সঙ্গীন। কি বলছিস নিতাই? এক সপ্তাহের আগে বৃষ্টি থামবে না? আমাদের যে না খেয়ে মরতে হবে রে। ঘরে একটু খই আর চিড়ে পড়ে আছে, আর যে কিছুই নেই। বলি তোর ঘরে খাবার দাবার সব আছে তো? হ্যাঁ, মানে একটু আলু চাল আর ডাল ঘরে অল্প পড়ে আছে, কতদিন চলবে জানি না। আমার ঘরে 4 জন লোক, জানি না যদি খাবার কম পড়ে যায় তোমার কাছ থেকে একটু খাবার নিয়ে যাব কানাই দাদা। হ্যাঁ রে, নিয়ে যাস। আমার ঘরে চিড়ে একটু বেশি করে আনা আছে, তাছাড়া আমরা 2 জন মানুষ। তোর যদি কম পড়ে একটু চিড়ে অন্তত নিয়ে যাস। এভাবে 7 দিন পেরিয়ে যায়, বৃষ্টিও থেমে যায়, আবার শুরু হয় প্রত্যেকের এক নতুন জীবনযাত্রা। গিন্নি, বলছি আমি একটু নদী পাড়ে যাব আমার ওই নৌকাটা নিয়ে। এখন ওই নৌকাটাই আমার শেষ ভরসা। নদী পারাপার কেউ করলে যদি একটু টাকা পয়সা লাভ হয় আর কি। ও মা, তাই বুঝি? এ তো খুব ভালো কথা গো। তাছাড়া এই গ্রামে তুমি ছাড়া আর কেউ নৌকা চালাতে পারে না, তাই তুমি নৌকা চালানোর কাজ করলে কেউ যদি নদী পারাপার করে সেখানে তোমার পয়সা রোজগার হতে পারে। হ্যাঁ, দেখি জমিদার বাবুর ধার যে শোধ করতে হবে, না হলে তো এই ভিটে মাটিটাও থাকবে না। যাই যাই, আমি চললাম নদী পাড়ে। হায় হায় রে, এখানে এসে ভাবলাম নদী পারাপার করে যদি কিছু টাকা রোজগার করা যায়। সেই কখন থেকে বসে আছি, একজনও তো কেউ এলো না। মনে হয় এখান থেকেও টাকা রোজগারের কোনো উপায় নেই। কি যে করি এখন? চাষবাসটাও গেল, নৌকাটা দিয়েও কিছু হলো না। কানাই, ও কানাই, তোমাকে একটু বিশেষ দরকার আছে। একটা খারাপ খবর আছে কানাই। কি হয়েছে নিতাই? আবার কার কি হলো? বলি আমাকে কি কিছু উপকার করতে হবে নাকি? হ্যাঁ কানাই, জমিদার বাবুর স্ত্রী, মানে আমাদের গিন্নিমা, কাল রাত থেকে জ্বরে ভুগছে, প্রচণ্ড জ্বর, কোনো সার নেই। জমিদার বাবু মনে হয় স্ত্রীকে নিয়ে এদিকেই আসছেন। কি বলছো নিতাই? তাহলে তো আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে তো গিন্নিমা সুস্থ হবে না। কোথায় কোথায় জমিদার বাবু কোথায়? কানাই, ও কানাই, এদিকে এদিকে। সর্বনাশ হয়ে গেছে কানাই, তোমাদের গিন্নিমা কাল রাত থেকে জ্বরে ভুগছে, কোনো সার নেই, কিছু খেতে পাচ্ছে না। হাসপাতালে ভর্তি না করলে একটা অঘটন হয়ে যাবে। এই গ্রামে তুমি একমাত্র নৌকা চালাতে পারো কানাই। আমার স্ত্রীকে বাঁচাও, বাঁচাও আমার স্ত্রীকে। জমিদার বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, গিন্নিমাকে নিয়ে এদিকে আসুন। আমি এক্ষুনি নৌকা করে নদী পার করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। নিন, ওষুধটা এবার খেয়ে নিন। সত্যি রত্না,
আমার চাকর বাকররা সবাই ছুটিতে। তুমি যদি এই সময় আমার উপকার না করতে, সেবা শুশ্রূষা না করতে, আর তোমার স্বামী কানাই যদি সঠিক সময় হাসপাতালে ভর্তি না করতো, তাহলে আমি আর সেরে উঠতাম না। আমার জ্বর যে প্রচণ্ড বেড়ে গেছিল। না না গিন্নিমা, এ আর এমন কি ব্যাপার? যাই হোক, আপনি এখন অনেকটাই সুস্থ। আমি এখন বাড়ি যাই, বাড়িতে আমার অনেক কাজ আছে। ঠিক আছে? যাক, গিন্নিমা এখন অনেকটাই সুস্থ, শুনে খুব ভালো লাগছে। আমি যাই, নদী পাড়ে যাই। যদি কেউ নদী পারাপার করে, তবে যদি দুটো পয়সা আসে। আসার সময় একটু কলমি শাক নিয়ে এসো। আজ কলমি শাক আর ভাত রান্না করব। আমিও যাব, নদী থেকে জল নিয়ে আসতে হবে, ঘরে রান্নার জলটুকুও নেই। সেই তো গিন্নি, শাক ছাড়া তোমাকে আর কি বা খাওয়াতে পারি? মাছ, মাংস, ডিম যে অনেক টাকা দাম। রত্না আর কানাই আমাদের এখানে দেখে সত্যি অবাক হয়ে যাবে। সত্যি ওরা না থাকলে আমি আর বেঁচেই ফিরতাম না। ওদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। এই তো রত্না এসে গেছে। বলি রত্না, একটা কথা ছিল। তোমাদের এই ভিটে মাটিতে আর থাকা হবে না, মানে আমি আর থাকতে দেব না। সে কি কর্তামশাই, এই ভিটে মাটিটা ছাড়া আমাদের যে আর কিছুই নেই। আমার স্বামী আস্তে আস্তে ধার সব শোধ করে দেবে, আমি কথা দিচ্ছি কর্তামশাই। ধার শোধ? ধার তো আমাদের শোধ করার কথা। তোমরা না থাকলে আমার গিন্নি আজ বেঁচে ফিরতো না। তোমার জ্বরের সময় আমি তোমার স্বামীকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার গিন্নি যখন অসুস্থ হয়েছে, তোমার স্বামী হাসপাতালে নিয়ে গেছে। এই ঋণ যে কখনো শোধ করার নয়। না না কর্তামশাই, ওইভাবে বলবেন না। আমরা আমাদের কর্তব্য করেছি, আপনারা জমিদার মানুষ। আমাদেরকেও একটা কর্তব্য করার সুযোগ দাও রত্না। আজ থেকে তুমি আর কানাই আমাদের জমিদার বাড়িতেই থাকবে। তোমাদের কোনো কিছুর অভাব হবে না। আর গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে আমরা সব সময় তাদের পাশে থাকব। আকাশের অবস্থা মোটেও ভালো নয় শিবু। দিনের বেলা যেভাবে আকাশটা কালো হয়ে এসেছে, তাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মনে হচ্ছে। ঠিক বলেছ সুশীল দাদা, মনে হয় তান্ত্রিক বাবার ভবিষ্যৎবাণী মিলতে চলেছে। তান্ত্রিক বাবা বলেছিল ঘোর বৃষ্টিপাতের আশঙ্কা। শুধু তাই নয়, বন্যায় এই গ্রাম নাকি ডুবে যেতে পারে। তাড়াতাড়ি হাত চালিয়ে মাঠের কাজটা সেরে নিই। না না, আকাশের অবস্থা মোটেও ভালো ঠেকছে না। তাড়াতাড়ি মাঠের কাজে হাত লাগাই। বুঝলি শিবু, আমার মনে হয় এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হবে। আমাদের গ্রাম তো অনেক দূর। তুই বরং বাড়ি চলে যা শিবু। যদি বন্যা সত্যি সত্যি আসে, তবে তোকে এখন আর কাজে আসতে হবে না। যা, বাড়ি চলে যা, আমিও চলে যাই। একটা কথা বলি সুশীল দাদা, আমাদের গ্রামটা উঁচু জায়গায়, তাই বন্যা হলেও আমরা বিপদে পড়ব না। তবে তোমাদের এই ইছাপুর গ্রাম অনেক নিচু জায়গায়। তবে তোমার শ্বশুর মশাই তো এই গ্রামের জমিদার। ওই পাকা বাড়িতেই তোমরা উঠে পড়ো যদি বন্যা হয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে শিবু? সবই তো জানিস। তার মেয়েকে বিয়ে করেছিলাম বলে আজ 10 বছর আমাদের মুখ দেখেনি। আর তাছাড়া সত্যি যদি বন্যা হয়, শুধুমাত্র বিপদে পড়ে তাদের বাড়িতে আশ্রয় নেওয়া, সেটা কখনো ঠিক হবে না। বলতে বলতেই বৃষ্টি নেমে গেল। চল চল, যে যার মতো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, যেটা গ্রামের মানুষের কাছে খুবই ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়।
মা মা, বাইরে কত বৃষ্টি হচ্ছে, রাস্তায় যদি জল উঠে যায় কাল আর স্কুল যেতে পারবো না। সেই তো দেখছি রে খোকন, সেই কখন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। এদিকে তোর বাবা সেই কখন গেছে, এখনো ঘরে আসার নাম নেই। যাক রক্ষে, যে মানুষটাকে যাওয়ার সময় ছাতাটা দিয়েছিলাম। কিন্তু মা, বৃষ্টি যদি এরকম চলতেই থাকে তাহলে তো বন্যা হয়ে যাবে। আমাদের তো মাটির বাড়ি, বাড়িগুলো যদি ভেঙে পড়ে যায় মা, তাহলে কি হবে? আমার যে খুব ভয় লাগছে মা। ভয় যে আমারও লাগছে খোকন, এরকম বৃষ্টি আমি কোনোদিন এর আগে দেখিনি। বৃষ্টি থামার নামই নিচ্ছে না, সেই এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না, আমারও ভয় লাগছে বন্যা হয়ে যায়। এই তোমার কথায় আমরা দুজন আলোচনা করছিলাম। বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে, তাছাড়া ঘরের চালটাও তো বেশি মজবুত নয়। ঘরে যদি জল ঢুকে যায় তাহলে তো এক বিপদ হবে। সেটাই তো চিন্তার বিষয় তনিমা। আমাদের এই ইছাপুর গ্রাম শহর থেকে অনেক দূরে। এই গ্রামে পাকা বাড়ি বলতে একমাত্র তোমার বাপের বাড়ি। আজ 10 বছর হলো বাবা আমার মুখ দেখেনি। তোমাকে যেদিন বিয়ে করেছিলাম সেদিন থেকে ওই বাড়ির সাথে আমিও আর যোগাযোগ রাখিনি। এখন বিপদের সময় যদি ওখানে যাই, সেটা কি শোভনীয় দেখাবে? সবই বুঝছি তনিমা, আমিও জানি তুমি কত বড় লোক ঘরের মেয়ে ছিলে। আমাকে ভালোবেসে বিয়ে করে আজ এই মাটির কুটিরে দিন কাটাচ্ছ। আর যদি তোমার কোনো সর্বনাশ হয়, তার জন্য আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। এসব এখন ভেবে কোনো লাভ নেই। এখন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমাদের কিছু একটা উপায় বের করতে হবে, অন্তত প্রাণে বাঁচার জন্য উপায়। বৃষ্টির জল এভাবে এমনভাবে বাড়তে শুরু করে যে মাঠ ঘাট বাড়িঘর গাছপালা সব কিছু ভাঙতে শুরু করে। ওগো শুনছো? পাশের বাড়ির মিতালিদের বাড়িটা জলে ডুবে দু টুকরো হয়ে ভেসে চলে গেল। ভাগ্যিস মিতালিরা কেউ ছিল না। তুমি শিগগিরই যাও। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আমাদের বাড়িটা তাও কিছুটা উঁচুতে, বাড়ির সামনে কলা গাছ আছে। কলা গাছগুলো কেটে একটা ভেলা তৈরি করো। কি বলছো গিন্নি? জল এত দূর উঠে গেছে? তাহলে তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িটাও জলে ডুবে যাবে। হায় হায় রে, এখন কি করি? যাই, তোমার কথা মতোই কলা গাছ কাটতে যাই। একমাত্র কলা গাছের ভেলাই পারে এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে। যাও যাও, তাড়াতাড়ি কলা গাছগুলো কেটে ফেলো। সুশীল এরপর কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করতে শুরু করে। কলা গাছটা দিয়ে একটা ভেলা বানালাম, জানি না কি হবে। অবস্থা বড্ড সঙ্গীন। কিছুক্ষণের মধ্যে আমাদের উঠোনেও জল ঢুকে আসবে। আর উঠোনে জল ঢুকলে ঘরে জল ঢুকতে আর বেশিক্ষণ লাগবে না। চিন্তা করো না, মনের জোর হারালে চলবে না। ভগবান কিছু একটা পথ নিশ্চয়ই দেখাবে। এভাবে কিছুক্ষণের মধ্যে সুশীলের বাড়ির উঠোন এবং বাড়ির ভেতরেও জল ঢুকে যায়। হায় হায় রে, জল যদি এভাবে বাড়তে থাকে আমরা যে প্রাণে মরে যাব। হে ভগবান, আমার এই ছোট ছেলেটাকে রক্ষা করো ঠাকুর। চিন্তা করো না তনিমা, জল আর বাড়বে না। যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে, কিন্তু পুরোপুরি বন্যা হয়ে গেল। এখন এত রাতে কলার ভেলা নিয়ে বেরোনো যাবে না। কাল সকাল অবধি আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সত্যি, এ কি সর্বনাশে কাণ্ড হলো বলো দেখি। এত বছরে কোনোদিন এরকম বন্যা হতে দেখিনি।
বন্যায় ইছাপুর গ্রামের সত্যিই খুব ক্ষতি হয়। অনেক গাছপালা, বাড়িঘর ভেঙে জলের তলায় চলে যায়। দেখেছো গ্রামে কেমন বন্যা হয়েছে? আমার যে গলা দিয়ে আর ভাত নামবে না গো। আমার মেয়েটা ওখানে আছে, যেভাবেই হোক তুমি মেয়ে, জামাই আর নাতিটাকে এই ঘরে আনার ব্যবস্থা করো। সেই পই পই করে বলেছিলাম অমন গরিব ঘরে বিয়ে করতে চাস না, কে শোনে কার কথা। এখন দেখছো তো গিন্নি, পাকা বাড়ি হলে কত সুবিধা। সে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর পুরনো কাসন্দি টেনে লাভ নেই। এখন আমাদের গোটা গ্রামকে বাঁচাতে হবে। তুমি যেভাবেই হোক পেয়াদাদের দিয়ে খবর পাঠাও, আমার মেয়ে, জামাই, নাতি আর গ্রামের মানুষজনকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, তুমি অত চিন্তা করো না। গ্রামের জমিদার হিসাবে আর বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে। মেয়ে, জামাই আর নাতিকে আমার ঘরে আনারই ব্যবস্থা করছি। সেই সাথে গ্রামের মানুষদেরও বিপদ থেকে রক্ষা করতে হবে। কি গো, আশেপাশের পরিস্থিতি কিরকম বুঝছো? পরিস্থিতি একদমই ভালো নয় তনিমা। বন্যায় গ্রামের অনেক ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, গাছপালাও ভেঙে পড়ছে। শোনো, জমিদার বাড়ির পেয়াদা, মানে তোমার বাবার পেয়াদা, ওই উঁচু টিলাটার উপরে দাঁড়িয়েছিল। আমাকে ডেকে বলল গ্রামের লোকজনদের নিয়ে জমিদার বাড়িতে উঠতে। আমার বাবা এ কথা বলেছে? চলো চলো, পুরনো মান অভিমান সব ভুলে এখন প্রাণে বাঁচতে হবে। আমাদের ছেলেটাকেও বাঁচাতে হবে। আর দেরি না করে কলার ভেলাটায় আমরা সবাই উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ চলো। শোনো, আমাদের সাথে পাশের বাড়ির পল্টু আর ওর বয়স্ক মাও যাবে, কারণ ওর বয়স্ক মা সাঁতার কাটতে পারবে না। তাই আমি ঠিক করেছি আমাদের কলার ভেলাতে ওনাদেরও নিয়ে নেব। সংকোচের কিছু নেই জামাই, সংকোচের কিছু নেই তনিমা। যা হবার হয়ে গেছিল, আমি সব ভুলে গেছি। তোমরা আমার মেয়ে জামাই, আমার বাড়িতেই আজ থেকে সারা জীবনের জন্য থাকবে। আর শোনো, আমার ওই একতলা ঘরে গ্রামের সবাইকে থাকার ব্যবস্থা করে দিয়েছি, কারোর কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে এতদিন পরে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমারও আনন্দ হচ্ছে রে মা। আর আমরা তো মানুষ, ছোটখাটো ভুল সবার জীবনে ওরকম হয়ে থাকে, ও নিয়ে অত ভাবলে চলে না। আসল প্রতিশোধ তো প্রকৃতি নেয়। যত দিন না পরিস্থিতি ঠিক হচ্ছে, গ্রামের লোকজন সবাই আমার বাড়িতে থাকা খাওয়া করবে। এইভাবে গ্রামের সকল মানুষজন বন্যার সময় জমিদার বাড়িতে আশ্রয় পায়, আর তনিমা আর সুশীলও একটা নতুন সুন্দর জীবন ফিরে পায়।